সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আজ আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় চলতড়িৎ, এই বিষয়ে চলতড়িৎ অধ্যায়ের কিছু সূত্র নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। চলো আমরা আলোচনা শুরু করি। আমি যে 1 নম্বর সূত্রটি লিখেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এটি হলো যে কোনো তাপমাত্রায় পরিবাহী রোধ নির্ণয়ের সূত্র, অর্থাৎ থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহী রোধ হবে আর থিটা ইকুয়াল টু R01 প্লাস আলফা থিটা। এখানে থিটা হলো তাপমাত্রা আর আলফা হলো রোধের উষ্ণতা সহগ অথবা তাপমাত্রা সহগ। তো এই সূত্র দিয়ে আমরা R0 হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। তো এই সূত্র দিয়ে আমরা বিভিন্ন তাপমাত্রায় রোধ নির্ণয় করতে পারি, অথবা কখনো আমরা রোদের উষ্ণতা সহগও নির্ণয় করতে পারি যদি অন্যান্য ডাটাগুলো আমাদেরকে দিয়ে দেয়। 2 নম্বর সূত্র হলো I ইকুয়াল টু NAVE, অর্থাৎ কোনো তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হয় সেটি একক আয়তনে আদানের সংখ্যা, মুক্ত আদানের সংখ্যা। এখানে A হইল পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, B হইল তাড়ন বেগ বা সঞ্চরণ বেগ, E হইল একটি ইলেকট্রনের চার্জ এর পরিমাণ। যে এটা হলো তাপের যান্ত্রিক যে হলো তাপের যান্ত্রিক সমতা নয়, এটি হলো প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে প্রবাহ ঘনত্ব বলে, I ডিভাইড বাই A। এখানে I এর মান বসিয়ে দিলে NAB থাকে, যেখানে এই রাশিগুলো আগেই আমরা বলেছি। 4 এর সূত্রটা হলো I ইকুয়াল টু E ডিভাইড বাই R প্লাস R, অর্থাৎ একটি তড়িৎ বর্তনীতে যদি ওই বর্তনীর বাহ্যিক রোধ থাকে R এবং অভ্যন্তরীণ রোধ, অর্থাৎ অভ্যন্তরীণ মানে কোষের রোধ যদি ছোট r হয়, তাহলে I ইকুয়াল টু E ডিভাইড বাই R প্লাস R। এটা দিয়ে আমরা ওই তড়িৎ বর্তনীর প্রবাহ মাপতে পারবো। IS ইকুয়াল টু NE ডিভাইড বাই R প্লাস NR, অর্থাৎ n সংখ্যক তড়িৎ কোষ যদি শ্রেণীতে যুক্ত থাকে যাদের প্রত্যেকের রোধ অভ্যন্তরীণ রোধ R, তাহলে আমরা তড়িৎ প্রবাহ, ওই বর্তনীর তড়িৎ প্রবাহ মাপতে গেলে আমরা এই সূত্র ব্যবহার করব। এখানে আমরা বলছি n সংখ্যক তড়িৎ কোষ যাদের প্রত্যেকের অভ্যন্তরীণ রোধ আর এরা যদি শ্রেণীতে সিরিজে থাকে, শ্রেণীতে যুক্ত থাকে, তাহলে এটা হলো বাহ্যিক রোধ আর আর হলো প্রত্যেকটি কোষের অভ্যন্তরীণ রোধ। তাইলে আমরা এই সূত্র দিয়ে বর্তনীর তড়িৎ প্রবাহ মাপব। এবার আসো, যদি আইপি এখানে যদি আমাদের n সংখ্যক তড়িৎ কোষ যাদের প্রত্যেকের অভ্যন্তরীণ রোধ স্মল আর এবং বাহ্যিকভাবে একটা রোধ আছে ক্যাপিটাল আর, তাহলে আমরা ওই বর্তনীর জন্য তড়িৎ প্রবাহ মাপব আইপি ইকুয়াল টু NE ডিভাইড বাই NR প্লাস R। এখানে E হলো প্রত্যেকটি তড়িৎ কোষের তড়িৎচালক শক্তি। এবার আসো, P ডিভাইড বাই Q ইকুয়াল টু R ডিভাইডেড বাই S। এটি সূত্রটি দেখেই বুঝতে পারছো এটা হুইটস্টোন ব্রিজের মূলনীতি বা ভারসাম্য অবস্থার শর্ত। এই শর্তের সাহায্যে আমরা যে কোনো একটি অজানা রোধ মাপতে পারি বা পরিমাপ করতে পারি, হিসাব করতে পারি। সাথে সাথে এই সূত্রের সাহায্যে সাথে সাথে একটি তড়িৎ কোষের একটি হুইটস্টোন ব্রিজের যে কোনো মানে ভারসাম্যহীন হুইটস্টোন ব্রিজের যে কোনো বাহুতে কি পরিমাণ রোধ কিভাবে যুক্ত করলে, অর্থাৎ শ্রেণীতে নাকি সমান্তরালে যুক্ত করলে সেটি ভারসাম্য হবে, সেই অঙ্ক আমরা এই সূত্র দিয়ে করি। অতএব আমরা এটারও প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এবার আসো, এই সূত্রটি দেখেই বোঝা যাচ্ছে যে রো ইকুয়াল টু RA ডিভাইড বাই L। এটি হলো সূত্রটি হলো আপেক্ষিক রোধ নির্ণয়ের সূত্র, অর্থাৎ কোনো তারের উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয়ের সূত্র হলো ওই তারের রোধ এবং ওই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ডিভাইডেড বাই ওই তারের দৈর্ঘ্য। এখানে A মানে পাই আর স্কয়ার, আমরা এটি বসিয়ে আপেক্ষিক রোধ বের করতে পারি। অর্থাৎ কোন তারের রোধ জানলে তার আপেক্ষিক রোধ আমরা জানতে পারবো যদি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং তারের দৈর্ঘ্য আমরা জানি। এবার IG ইকুয়াল টু S ডিভাইড বাই G প্লাস S ইন্টু I। এই সূত্রটি হলো আমাদের শান্ট। তোমরা জানো শান্ট গ্যালভানোমিটারকে রক্ষা করার জন্য সমান্তরালে যে রোধ ব্যবহার করা তাকে শান্ট বলে, এবং শান্টের রোধকে আমরা S দিয়ে প্রকাশ করি। সেই ক্ষেত্রে IG ইকুয়াল টু S ডিভাইড বাই G প্লাস H ইন্টু I।
অর্থাৎ গ্যালভানোমিটারের প্রবাহের পরিমাণ এটা দিয়ে আমরা হিসাব করতে পারি। বা আমরা এখান থেকে শান্ট কত মানে শান্ট ব্যবহার করলে গ্যালভানোমিটার দিয়ে মোট প্রবাহের 99% প্রবাহ যাবে এরকম, সরি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে 1% যাবে। আমরা তো শান্ট ব্যবহার করি মূলত শান্টের মধ্যে দিয়ে তড়িৎ যেন বেশি যায়, অর্থাৎ শান্টের মধ্যে যদি 99% যায় 1% যাবে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে। এই অঙ্কগুলো আমরা এই সূত্র দুইটা ব্যবহার করে থাকি সাধারণত। আইএস ইকুয়াল টু অর্থাৎ শান্ট প্রবাহ, শান্টের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে সেটার সূত্র হলো এটা। আর একটি গ্যালভানোমিটারের পাল্লা n গুণ বৃদ্ধিকরণ, অর্থাৎ একটি গ্যালভানোমিটার 10 অ্যাম্পিয়ার মাপতে পারে, 10 অ্যাম্পিয়ার একটু বেশি হয়ে যায়, ধরো আমরা বললাম 2 অ্যাম্পিয়ার মাপতে পারে, এটা দিয়ে যদি 10 অ্যাম্পিয়ার মাপতে চাই তাহলে আমরা এটার পাল্লা বৃদ্ধি কত 5, 2 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার মাপতে চাই তাহলে 5 গুণ বৃদ্ধি বা 5 গুণ করা হচ্ছে। বা একটা অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, অ্যামিটার তো আসলে গ্যালভানোমিটারের সাথে এটা মডিফাইড করা হয় যেটা দিয়ে তড়িৎ প্রবাহ সঠিকভাবে পরিমাপ করা হয়। তাহলে এরকম একটা অ্যামিটারের পাল্লা আমরা যদি বৃদ্ধি করতে চাই তাহলে কত গুণ পাল্লা বৃদ্ধি করব সেটার গুণের সংখ্যা হলো n গুণ। আর সেই ক্ষেত্রে আমরা গ্যালভানোমিটারের সাথে বা অ্যামিটারের সাথে কি পরিমাণ শান্ট যুক্ত করব সেটা হলো এই এস। আর ওর নিজস্ব রোধ যেটি আগে থেকেই ছিল ওই অ্যারেঞ্জমেন্টের মধ্যে, তার যে নিজস্ব রোধটি ছিল টোটাল সিস্টেমের মধ্যে সেটা হলো আর। এইখান থেকে অতিরিক্ত যে শান্টটি যুক্ত করব সেটির হিসাব আমরা এখান থেকে বের করে নিতে পারি। পাল্লা বৃদ্ধির জন্য কত মানের রোধ শ্রেণীতে, এটা অবশ্যই শ্রেণীতে যুক্ত করতে হয়। অ্যামিটারের পাল্লা বৃদ্ধির জন্য শান্টের এই মানের রোধটি শ্রেণীতে যুক্ত করলে তবেই আমি n গুণ পর্যন্ত তড়িৎ প্রবাহ মাপতে পারবো ওই অ্যামিটার দিয়ে। তাহলে অ্যামিটারের ক্ষেত্রে এটা আসে সাধারণত পাল্লা বৃদ্ধির সূত্র হিসেবে, এটি আমরা পাল্লা বৃদ্ধির সূত্র হিসেবে অঙ্ক করব। 12 নম্বর সূত্রটি হলো এখানে সাম অফ আই ইকুয়াল টু 0, অর্থাৎ এটি হলো কাশ্যপের বা কির্শফ বলে থাকি আমরা, কির্শফের প্রথম সূত্র এটি। অর্থাৎ তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে অর্থাৎ জাংশনে মোট প্রবাহ বা প্রবাহের সমষ্টি বীজগাণিতিক সমষ্টি ইকুয়াল টু 0 বা 0। 13 নম্বর সূত্রটি হলো সাম অফ আই আর ইকুয়াল টু সাম অফ ই, অর্থাৎ এইটাও প্রবাহ এবং রোধের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীর কোনো বর্তনীর মোট তড়িৎচালক শক্তির সমষ্টির সমান। এখানে বর্তনী বলতে আসলে লুপ বা আবদ্ধ বর্তনী, কোনো আবদ্ধ বর্তনীর ক্ষেত্রে এটি প্রযোজ্য এবং এটি হলো কির্শফের দ্বিতীয় সূত্র নামে পরিচিত। তো এটা আমরা অনেক সময় আমাদের জটিল বর্তনী সমাধানে আমরা এই সূত্র দুটি ব্যবহার করে থাকি, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। তারপরে আসো 14 নম্বর যে সূত্র P বাই Q ইকুয়াল টু L ডিভাইডেড বাই 100 মাইনাস L, এটি হলো যদি P বাই Q এগুলো দুইটি আমাদের একটা মিটার ব্রিজের দুই ফাঁকের দুইটি রোধ হয়ে থাকে, তাহলে মিটার ব্রিজের ভারসাম্য বিন্দু যদি L দূরে হয়ে থাকে বাম প্রান্ত থেকে, এটা যদি বাম প্রান্তের রোধ, এটা যদি ডাইন প্রান্তের রোধ হয়, মানে ডাইন ফাঁকের রোধ হয়, দুইটি গ্যাপ থাকে আমরা জানি মিটার ব্রিজে, এটা বাম গ্যাপের রোধ, এটা ডাইন গ্যাপের রোধ, তাহলে বাম প্রান্ত থেকে L দূরে যদি আমাদের ভারসাম্য বা নিরপেক্ষ বিন্দু পেয়ে থাকি তাহলে আমাদের সূত্রটি হলো P ডিভাইডেড বাই Q ইকুয়াল টু L ডিভাইডেড বাই 100 মাইনাস L। এই সূত্র দিয়ে আমরা ভারসাম্য বিন্দু বা নিরপেক্ষ বিন্দুর দূরত্ব পেয়ে থাকি বা হিসাব করতে পারি। W ইকুয়াল টু PT, অর্থাৎ P যদি ওয়াটে থাকে আর T যদি আওয়ারে হিসাব করি তাহলে W ইকুয়াল টু PT দিয়ে ওয়াট আওয়ার, এটা হবে ওয়াট আওয়ার, এবং ওয়াট আওয়ারকে যদি 1000 দিয়ে ভাগ করে নেওয়া হয় তাহলে এটা হবে কিলো ওয়াট আওয়ার। তো কিলো ওয়াট আওয়ারেই সাধারণত আমরা বৈদ্যুতিক শক্তি যে খরচ করি, ব্যয় করি, সে ব্যয়ের হিসাব করে থাকি। কারণ হলে 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট বিদ্যুৎ ধরা হয়। তার মানে আমরা যখন বিদ্যুতের অঙ্ক করব অবশ্যই বিদ্যুতের যে ইউনিটের অঙ্ক করব, বিশেষ করে ইউনিট, কত ইউনিট বিদ্যুৎ খরচ করা হলে এবং কত প্রতি ইউনিটের মূল্য হিসাব করে দর দেওয়া থাকলে সেইখানে মোট খরচ আমরা হিসাব করতে পারবো এখান থেকে এই সূত্রের সাহায্যে। আবার পি ইকুয়াল টু আমরা জানি VI বা IV, তো পিকে আমরা রূপান্তর করে নিতে পারবো প্রয়োজনে। পি তো ক্ষমতা, তো বৈদ্যুতিক ক্ষমতা, এই ক্ষমতাটা আমরা VI বা IV দিয়ে হিসাব করে কনভার্ট করব। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে কিলোওয়াট
আওয়ারে কনভার্ট করে দেন যা পাবো সেই মানটাই হবে আমার বৈদ্যুতিক ইউনিট। তাইলে ইউনিট হিসেব করার সূত্র এটি আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা আজকে যে সূত্রগুলো নিয়ে কথা বললাম, আমি তোমাদের নির্দেশনা দিচ্ছি, তোমরা এই সূত্রগুলোর আলোকে তোমরা কিছু প্রবলেম সলভ করো, সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করো। তাহলে তোমরা কিছু কিছু প্র্যাকটিসের মাধ্যমে তোমরা নিজের প্রস্তুতি নিতে থাকো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আরও নতুন সূত্র নিয়ে আমি হাজির হব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।